ঈশিতাকে ছাদ থেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি তার উপরে শুয়ে পড়লাম। তার নাকে, গলায়, কানে অল্প অল্প করে চুমু দিচ্ছি। সে আমার আদরের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে আছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আমি যখন তার গোলাপি ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে ভালোবাসার পরশ দিচ্ছি, সে তার দু হাত দিয়ে আমার মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরেছে। আমি যখন ঠোঁট ছেড়ে একটু নিচে নামতে যাব, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমার ওপরে ওঠে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে এনে বলতে লাগলো, আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলবে? আগে আমাকে কথা দিতে হবে, আমি যা বলবো তাই শুনবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই শুনবো। আমাদের দুজনের তো এখনো পড়ালেখা শেষ হয়নি। আমার আরো 1 বছর লাগবে আর তোর আরো 2.5 বছর। তাই আমরা পড়ালেখা শেষ করার আগে অন্য কিছু চিন্তা করব না। অন্য কিছু মানে? যা, আমি মুখে বলতে পারবো না। মুখে না বললে কিভাবে বুঝবো? আমি বেবির কথা বলছি। এই কথা বলে লজ্জায় মুখ লাল করে ফেলেছে। তুমি কি পাগল হয়েছো? পড়ালেখার সাথে বেবির কি সম্পর্ক? আমি এখনই বেবি নিতে চাই। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আমি যা বলবো তাই শুনবি। তাছাড়া আমরা যদি এরকম প্ল্যান করি তাহলে আমাদের আর পড়ালেখা হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আর আমার খালুজান মানে তোর আব্বু একা ব্যবসা সামলাচ্ছে। তোর পড়ালেখা শেষ না হলে তোর আব্বুর সাথে ব্যবসায় সাহায্য করতে পারবি না। তাই আমরা এখন এরকম প্ল্যান করা ঠিক হবে না। তাহলে আমরা বিয়ে করেছি কেন? পড়ালেখা শেষ করে বিয়ে করতাম। আমি এত কিছু জানি না, আমি যা বলছি তাই হবে। তার মানে এই 2 বছর তোমাকে আমি নিজের করে পাবো না? না। কি বলছো তুমি? পাগল পেয়েছো? বিয়ের পরে বউকে নিজের করে পাবো না? আদর করতে পারবো না? এ কথা বললেই হলো? মানি না আমি। তুমি আমার বিয়ে করা বউ, আমি যা বলবো তা শুনতে হবে। কি বলছিস তুই? আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তাই শুনবি। কিন্তু এতদিন তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো? কে বললো আমাকে কাছে পাবি না? আমি তো সব সময় তোর সাথেই থাকবো। সাথে থাকলেই কি হবে তোমাকে নিজের করে না পেলে? আরে পাগল, আমি তো সব সময় তোরই থাকবো। আর আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। আমার রাগ উঠে গেল। 2 বছর কিভাবে থাকবো? লাগবে না সব সময় তোমাকে আমার। আমি ধাক্কা দিয়ে উপর থেকে নামিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লাম। আমার বাবুটা দেখি খুব রাগ করেছে। দেখি বাবু, এদিকে আসো। এই কথা বলে আমাকে কাছে টেনে নিল। তারপর আমার 2 গালে কয়েকটা পাপ্পি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তার জড়িয়ে ধরার কোনো রেসপন্স দিচ্ছি না। কি হলো? আমাকে জড়িয়ে ধরো। জড়িয়ে ধরে কি হবে? আমি বলছি জড়িয়ে ধর, না হলে কিন্তু আমি রুম থেকে চলে যাব। কি আর করার, বাধ্য হয়ে মেনে নিতে হলো। তা না হলে শাকচুন্নির রুম থেকে বাহির হয়ে যাবে। আর বাসর রাতে বউয়ের রুম থেকে বাহির হওয়া মানে একটা গন্ডগোল লাগা। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আমার বুকে এসে শুয়ে পড়ল। আমি কপালে একটা চুমু দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে কারোর চুলের পানি পেয়ে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার শাকচুন্নি কিছুক্ষণ আগে মনে হয় শাওয়ার নিয়েছে। পরনে আকাশি কালারের একটা শাড়ি, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সে পানি মনে হয় আমার মুখে দিয়েছিল। সে তার রেশমি কালো চুলগুলো ঘাড়ের এক সাইডে করে তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তার উন্মুক্ত পিঠে পানির ফোঁটা জমে আছে। কোমরের এক সাইডে শাড়িটা উপরে তোলা, নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। হাই আল্লাহ, এভাবে যদি আমার সামনে তাকে, তাহলে 1 বছর কেন, একদিনও নিজেকে কন্ট্রোল রাখা আমার পক্ষে অন্তত সম্ভব হবে না। আমি আস্তে আস্তে উঠে পিছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। সে একটু কেঁপে উঠল। এই কি করছিস? আমি আর কোনো কথা না বলে তাকে কোমর ধরে টেনে এনে খাটে আমার কোলে বসিয়ে দিলাম। সে ছাড় ছাড় বলে চিল্লাতে লাগলো। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে না। দিব্য আমার কোলে বসে আছে।
আমি তার হাত থেকে তোয়ালেটা নিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলাম। কি শুরু করে দিয়েছিস সকালবেলা? আমাকে নিচে যেতে হবে, সব মেহমানরা আছে, নাস্তা তৈরি করতে হবে না? চুপ, একদম চুপ। নতুন বউয়েরা প্রথম দিন কোনো কাজকর্ম করে না। কে বললো তো কি কথা? আর আমি নতুন বউ হয়েছি তো কি হয়েছে? এটা তো আমার খালামণির বাড়ি। চুপ করো, কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু আমার কাজ করবা। আর এই নতুন বউ সকালে নিচে না গেলে সবাই কি বলবে? কিচ্ছু বলবে না। আমি তার চুলগুলো মুছে তার গলায় কানে চুমু দিতে লাগলাম। সে শিহরিত হয়ে উঠল। কি করছিস? আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে বলো? না ছাড় বলছি আমাকে। জোরাজুরি শুরু করে দিল। ছাড়বো না, তার আগে পাপ্পি দাও। কেন? রাতে না অনেকগুলো দিয়েছি, এখন আবার কেন? রাতে দিয়েছো তো কি হয়েছে? দিনে 20টা করে পাপ্পি দিতে হবে, তার একটা কম হলে আমারটা আমি আদায় করে নেব। যা, দিনে এতগুলো পাপ্পি দিতে পারবো না। দিতে পারবে না তো সমস্যা নাই, অন্য কারো কাছ থেকে নিয়ে নেব। কি? না কিছু না। অন্য কারো কাছ থেকে নিয়ে নিবি মানে? বললাম তো কিছু না। এই কথা যদি দ্বিতীয়বার কোনো সময় মুখে শুনি তাহলে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। হাই হাই, কি বলো? মাথা ফাটিয়ে ফেলে তো আমি মারা যাব, আর তুমি বিধবা হয়ে যাবা। বিধবা হলে হব, তারপরে কোনো মেয়ের কথা যেন তোর মুখে না শুনি। আচ্ছা ঠিক আছে, শুনবো না। এখন পাপ্পি দাও। না দিব না। আচ্ছা ঠিক আছে, না দিলে যাওগা, লাগবে না তোমার পাপ্পি। লুচ্চা ছেলে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ না করলে দেব না, বলে দিলাম। আমি চোখ বন্ধ করলাম, সাথে সাথে আমার দু গালে কয়েকটা পাপ্পি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সাথে সাথে নানা ভাই আমাকে একটা সোফায় বসিয়ে দিল। তারপর নানান কথা জিজ্ঞাসা করতে শুরু করলো। আমি নানা ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে শেষ। বউকে কতক্ষণ আদর করেছি, বউকে মন ভরে আদর করেছি কিনা, কিছুদিন পরে খুশির সংবাদ পাবে কিনা, আরো নানান কথা। আমিও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছি। সকালের নাস্তা করে শাকচুন্নিকে নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। হাইরে আপ্যায়ন! এতদিন ছিল খালার বাড়ি, এখন হলো শ্বশুর বাড়ি। দোনোটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মনে হয় খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলবে। এত আপ্যায়ন আর সম্মান দেখে তো মনে মনে ভাবলাম আরো বছর খানেক আগে বিয়ে করলাম না কেন। এক রাত শ্বশুর বাড়িতে থেকে আবার আমার শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়িতে আসলাম। তারপর থেকেই চলতে লাগলো আমাদের দিন। শাকচুন্নি এত কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আম্মুর কোনো কাজই করতে হয় না, সব কাজ শাকচুন্নি করে। সাথে আমার কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি দেওয়া, যাবতীয় যা কাজ আছে বাড়ির সবাই করে। এক সপ্তাহ পরে ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। একই সাথে ভার্সিটির রিক্সা করে যাওয়া, আবার ভার্সিটি শেষ করে একই সাথে রিক্সায় দিয়ে আসা। আমার ক্লাস অবশ্যই তার ক্লাসের 1 ঘন্টা আগে শেষ হয়ে যায়, তার ক্লাস 1 ঘন্টা পরে শেষ হয়, আর 1 ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করে যদি চলে যায় তাহলে আমার সাথে রাগ করে 3 দিন কথা বলবে না। আগে তো কথা না শুনলে থাপ্পড় মারতো, কিন্তু বিয়ের পর থেকে আমাকে থাপ্পড় দেয় না। আমি কোনো কিছু বললে আবার কোনো কিছু করলে রাগ করে অভিমান করে বসে থাকবে। রাতে সোফায় ঘুমাবে, আমাকে স্পর্শ করতে দিবে না। তাই আমিও তার কথা মতো বাধ্য হয়ে চলি। প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমাবে। আমিও তাকে ভালোবাসার স্পর্শ জড়িয়ে নেই। ভালোই চলতে লাগলো দিনকাল। আজকে 3 মাস হয়ে গেছে, এখনো তাকে নিজের করে পাইনি। রাতে 4টা পাপ্পি, দিনের 4টা পাপ্পি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমি মাঝে মাঝে জোর খাটিয়ে তাকে একটু ভালোবাসা দেই। একদিন রাতে ল্যাপটপে এক বন্ধুর সাথে চ্যাট করতেছিলাম, হঠাৎ একটা ইমেল চোখে পড়ল। ইমেলটা আসছে আজ থেকে 5 দিন আগে। অনেক দিন ধরে অনলাইনে থাকি না, তাই ইমেলটা চোখে পড়েনি। ইমেলটা পড়ে যা বুঝলাম, লন্ডনে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম,
তারা আমাকে সিলেক্ট করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 তারিখ আমাকে লন্ডন যেতে হবে এবং সব কাগজপত্র ফিল আপ করতে হবে। 1 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে, তার মানে আর 15 দিন। এখন চিন্তায় পড়ে গেলাম, আব্বু আম্মু কি রাজি হবে? বিশেষ করে আমার শাকচুন্নিকে কি বলবো? আমি কি শাকচুন্নিকে ছাড়া থাকতে পারবো? কেউই হয়তো রাজি হবে না, কারণ এখন আমি একটা পাবলিক ভার্সিটিতে লেখাপড়া করছি। তাহলে বিদেশে যাওয়ার কি দরকার? সবার সামর্থ্য বা মেধা থাকে না পাবলিক ভার্সিটিতে পড়ার। আমার সাথে আমার 3 বন্ধু ভর্তি পরীক্ষা দিয়েছিল, কিন্তু ওরা চান্স পায়নি, আমি পেয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম, আব্বু একা ব্যবসা সামলাচ্ছে, আর ঈশিতা যেহেতু আমাকে শর্ত দিয়েছে লেখাপড়া শেষ না করার আগে আমাদের ভবিষ্যৎ ফিউচার নিয়ে ভাবা যাবে না, তাহলে দেশে থেকে কি করব? বন্ধু বান্ধবদের আড্ডায় উড্ডায় আর লেখাপড়ার ক্ষতি হবে। ভাবলাম রাতে খাওয়ার সময় আব্বু আম্মুকে কথাটা বলবো। কিছুক্ষণ পরে নিচে খেতে গেলাম। আমার শাকচুন্নি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আমি অল্প খেয়ে উঠে পড়লাম। ইমেলটা আসার পর থেকে ভালো লাগছে না। আব্বু আম্মু জিজ্ঞাসা করলেও খাবার শেষ না করে উঠে পড়লি কেন? আসলে আমার খিদে নেই, তাই অল্প খাওয়ার পরেই পেট ভরে গেছে। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার সিনিয়র শাকচুন্নি আসলো। কি হয়েছে, কোনো সমস্যা? খাবার না খেয়ে রুমে চলে আসছো কেন? না, এমনি। আব্বু আম্মু কি রুমে আছে? হ্যাঁ আছে, কেন? একটু কাজ আছে, আমি আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আসি। আমার শাকচুন্নির কৌতূহল হয়, আমার পিছনে আসতে লাগলো। আমি আব্বু আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। আম্মু বলতে লাগলো, কি হলো, কিছু বলবি? আসলে আম্মু, আব্বু একটা ব্যবসা সামলাচ্ছে। একবার এখান থেকে ওখান, আবার ওখান থেকে এখানে এত দৌড়াদৌড়ি করছে। আমি তো আব্বুকে হেল্প করতেও পারছি না, তাই বাইরে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 তারিখে আমাকে যেতে বলল, আর 1 তারিখ থেকে ক্লাস। কি বলছিস তুই? দেশের বাইরে গিয়ে লেখাপড়া করবি কেন? দেশের সবচেয়ে ভালো ভার্সিটিতে লেখাপড়া করছিস, এখানেই লেখাপড়া শেষ করবি। আর দেশের বাইরে যাওয়ার দরকার নেই। আম্মু প্লিজ, আমার অনেক দিনের স্বপ্ন দেশের বাইরে কোনো একটা ভার্সিটিতে লেখাপড়া শেষ করব, তারপর আব্বুর সাথে ব্যবসায় জয়েন করব। তুই কেন বুঝিস না বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, তুই এত দূরে থাকবি, তাহলে আমরা কিভাবে থাকবো? আর বিশেষ করে ঈশিতা মেয়েটা এক মুহূর্ত তোকে ছাড়া থাকতে পারবে? ঈশিতার কথা চিন্তা করো না, ওকে আমি বুঝিয়ে বলবো। এখন তোমরা বলো কি করতে। আচ্ছা ঠিক আছে, ঈশিতাকে যদি তুই বোঝাতে পারিস তাহলে যাবি, সমস্যা নাই। আমি আম্মুর রুম থেকে বাহির হতে যাব, দেখি শাকচুন্নি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখটা কালো করে রুমের দিকে যেতে লাগলো। আমি রুমে ঢুকে দেখি মুখ ফুলিয়ে খাটের এক সাইডে বসে আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম এবং তার হাত দুটো ধরে বলতে লাগলাম, কি হয়েছে? এভাবে মুখ কালো করে চলে আসলে কেন? তুই পড়ালেখা শেষ করতে বাহিরে যেতে হবে কেন? যে ভার্সিটিতে এখন পড়তেছিস সেখানেই পড়ালেখা শেষ করা যায়। তাছাড়া আমি তোকে না দেখে থাকতে পারবো না। আরে তুমি তো বলেছ লেখাপড়া শেষ না করার আগে আমাদের ফিউচার নিয়ে না ভাবতে, আগে নিজের পায়ে দাঁড়াতে। তাছাড়া দেশে বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ালেখাও ভালোভাবে মন বসাতে পারি না। আর তোমাকে কে বলল তুমি আমাকে দেখতে পারবে না? আমি তো প্রতিদিন তোমার সাথে কথা বলবো, ভিডিও কলে তোমাকে দেখবো। তারপরও আমি থাকতে পারবো না। দেখো, তুমি সব বোঝো। যেহেতু আমরা এখন পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা করছি না, তাহলে ভালোভাবে পড়ালেখাটা শেষ করি। আর আমার অনেক দিনের স্বপ্ন বাহিরে কোনো ভার্সিটিতে পড়ালেখা শেষ করব। তুমি চাও না আমার স্বপ্ন পূরণ হোক? কিন্তু কিসের কিন্তু? ভয় করে। কিসের ভয়? তোকে নিয়ে ওই জায়গায় তো অনেক সুন্দর সুন্দর মেয়ে, ওখানে গিয়ে যদি আমাকে ভুলে যাস। পাগলি মেয়ে, তোমাকে আমি বলতে পারবো? তুমি যে আমার অন্তরের সাথে মিশে গেছো। নিজেকে নিজে ভুলতে পারি, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। বিশ্বাস রাখো,
শুধু আমার উপর। তোমার বিশ্বাসের আমি অমর্যাদা কখনোই করব না। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। আমার সিনিয়র বউ আর কোনো কথা না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। দিন চলতে লাগলো আর আমারও যাওয়ার দিন ঘনিয়ে আসতে লাগলো। এর ভিতরে বউকে একদিনের জন্য নিজের করে আদর করতে পারিনি। আর মাত্র 2 দিন বাকি আছে, সব ঠিকঠাক হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুর সাথে দেখা করতে গেলাম। রিয়া, শামিম, মিশাল, ফারিয়া এরা সবাই পার্কে বসে আছে। আমি একটা রিক্সা নিয়ে পার্কে গেলাম। পার্কের ভিতরে ঢুকতে যাব, দেখি একটা গাছের নিচে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। আর মেয়েটা ছেলেটার কোলে বসে আছে, ছেলেটার মুখের দিকে মুখ দিয়ে। আর ছেলেটা একটু পর পর মেয়েটাকে ঠোঁটে চুমু দিচ্ছে, আরো অশ্লীল কিছু কার্যক্রম করছে। এমন দৃশ্য দেখে আমার শরীর কেমন জানি একটা শিহরিত হয়ে উঠল। আমি, রিয়া, শামিম, মিশাল, ফাবিয়া সবার সাথে পার্কে দেখা করলাম। ঘন্টাখানেক আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওই ছেলে মেয়ের দৃশ্য এখনো চোখে ভাসছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি আমার সিনিয়র বউ বিছানা গোছাচ্ছে। আমি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে একটু ভয় পেয়ে গেল। এই কি করছো? ছাড়ো বলছি, আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? কোনো কাজ করতে হবে না, আর আজ তোমাকে ছাড়ার জন্য ধরিনি। এই কথা বলে তাকেও দেওয়ালের সাথে চেপে ধরলাম। সে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলো। আমি 2 হাত 2 সাইডে দিয়ে তাকে আঁকড়ে ধরলাম। তারপর যাওয়ার জন্য জোরাজুরি শুরু করলো। দিলাম এক ধমক। কি হয়েছে, তোমার এরকম ছোটাছুটি করছো কেন? আমার ধমক শুনে একটু চুপ মেরে গেল। আমি আস্তে আস্তে তার ঠোঁটের দিকে আমার ঠোঁট নিতে লাগলাম। সে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস খুব কাছাকাছি। তার ঠোঁট জোড়াগুলো আর একটু শোকের ছোঁয়া পেতে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে তার গোলাপি ঠোঁট জোড়া ফেভিকলের আঠার মতো একসাথে লাগিয়ে আছে, অল্প অল্প কাঁপছে। আমি আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে আবার ফিরিয়ে আনলাম। আমার ঠোঁটের স্পর্শ বিলম্ব হতে দেখে তার চোখ আর ঠোঁট জোড়া খুলে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে তার খোলা ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। সে তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে। আমি তাকে পাগলের মতো কিস এবং আদর করতে লাগলাম। আদর করার এক পর্যায়ে তার বুক থেকে আঁচলটা আমি ফেলে দিলাম। সে সাথে সাথে বলতে লাগলো, কি করছিস? আজ তোমাকে আমি আমার নিজের করে পেতে চাই। তুই কি পাগল হয়েছিস? তুই আমাকে কথা দিয়েছিস কিন্তু। হ্যাঁ, কথা দিয়েছি, কিন্তু আমি আজকে আর রাখতে পারবো না। আমার আর যাওয়ার 2 দিন বাকি আছে। এই 2 দিন আমি তোমাকে আমার করে পেতে চাই। এই কথা বলে তাকে আমি জোর করে আদর করতে লাগলাম। সে আমাকে জোর একটা ধাক্কা মারলো। আমি তার ধাক্কা সামলাতে না পেরে ওয়ার্ডরোবের সাথে বাড়ি খেলাম। সাথে সাথে কপালে ব্যথা অনুভব করলাম। কপালে হাত দিয়ে দেখি রক্ত অল্প একটু কেটে গেছে। আমার সিনিয়র বউ আমার কপালের রক্ত দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমার মাথা ধরে বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি করলাম আমি? সরি, আমি ইচ্ছে করে তোকে ধাক্কা মারিনি, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। সে দৌড়ে ডেটল এবং ব্যান্ডেজ নিয়ে আসলো। আমার মাথা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে যাবে, আমি এক ঝাটকা দিয়ে তার হাত সরিয়ে ফেললাম এবং মাথায় হাত দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেলাম। সে পেছন থেকে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে। আমি তার কোনো কথা শুনলামই না। বাইরে বের হয়ে একটা ফার্মেসিতে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে নিলাম। তারপর 2 জন বন্ধুকে ফোন করে এনে দোকানে বসে আড্ডা শুরু করলাম। দুপুরের লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। আমি এখন অবধি বাসায় যাই নাই। বন্ধুরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। আমি দোকানে বসে আছি। বিকাল 4টা বাজে। হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে বের করলাম। সাথে সাথে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি, হায় হায় সর্বনাশ! 102টা ফোন, 5টা আম্মুর আর বাকিগুলো ঈশিতার। 2 মিনিট পরে
আবার ফোনটা বাজতে লাগলো। আম্মুর ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? তুই সারাদিন বাসার বাহিরে, আর ওইদিকে ঈশিতা কখন থেকে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। আমি অনেকবার গিয়ে ডেকেছি খাবার জন্য, কিন্তু দরজা খোলে না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি ফোনটা কেটে দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় আমার রুমে গিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। আমি দরজা একটা ধাক্কা দিয়ে ডাক দিলাম, কিন্তু কান্না করে যাচ্ছে। দরজা খোলার কোনো খবরই নাই। আমি আর ওই একটা ধাক্কা দিলাম এবং ডাক দিলাম, কিন্তু দরজা খুলছে না। এবার আমি একটু রেগে বললাম, ঠিক আছে, যত পারো কান্না করতে থাকো, দরজা খোলার দরকার নেই। আমি আবার বাইরে চলে যাই। সাথে সাথে দরজা খুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার অনেক খারাপ লাগছে। এভাবে কখনো কান্না করতে দেখি নাই। আমার এরকম করা ঠিক হয়নি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আরে কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আসলে আই এম সরি, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এই যে তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি টাচ করব না। এবার একটু কান্নাটা স্টপ করো। সে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে আর ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, আমি সরি, ইচ্ছে করে এমনটা করিনি। আমি বুঝতে পারিনি এভাবে লেগে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছো তুমি? আমার তেমন কিছু হয়নি, আর তুমি কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছো। এই সামান্য বিষয় নিয়ে এভাবে কান্না করতে হয়? তুই আমার ফোন ধরিসনি কেন? আমার ফোনে প্রাইভেশন লাগানো ছিল, তাই ধরতে পারিনি। তুমি খেয়েছো? তোকে ছাড়া খেয়েছি কখনো? তুমি না খেয়ে এভাবে কান্না করছো, কেমনটা লাগে বলো তো? চলো খাবে। এই কথা বলে আমি তাকে কোলে তুলে নিলাম। সে তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি করছিস? খালামণি দেখবে তো। আম্মু দেখলে দেখো, আমার বউকে আমি কোলে নিব, কার কি? আমি ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচতলায় নামছি। এমন সময় আম্মু হুট করে কোথা থেকে যেন এসে পড়ল। আমার সিনিয়র বউ আম্মুকে দেখে আমার কোল থেকে নামার জন্য চটপট করতে শুরু করলো। আমি একটু রাগী লুক নিয়ে তার চোখের দিকে তাকালাম। সে সাথে সাথে চুপটি মেরে গেল। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতার? এতক্ষণ রুমে বসে কান্না করছিল, এখন তুই কোলে নিয়ে নিচে নামছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সিনিয়র বউ আম্মুর কথা শুনে একটু লজ্জায় মুখ লাল করে আমার বুকের দিকে মুখ ঘোরালো। আমি থতমত গলায় বললাম, আসলে ঈশিতার অনেকক্ষণ ধরে নাকি কি জন্য পায়ে ব্যথা করছিল, তাই নিচে নেমে খাবার খেতে পারিনি। আমার কথা শুনে আম্মু বলতে লাগলো, বোকা মেয়ে, এমন বোকা মেয়ে তো দেখিনি। পায়ে ব্যথা করলে আমাকে বলবি না? না খেয়ে দরজা বন্ধ করে কান্না করলে পায়ের ব্যথা কমে যাবে। যা, ওকে নিয়ে উপরে যা, তারপরে পায়ের ব্যথার মলম লাগিয়ে দে। আমি তোদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি। আমি আমার সিনিয়র বউকে কোলে করে রুমে নিয়ে আসলাম। সে সাথে সাথে আমার কোল থেকে নেমে পড়ল। তারপর বলতে লাগলো, আমি বলছি না খালামণি দেখে ফেলবে। আরে আম্মু দেখেছে তো কি হয়েছে? যা, খালামণির সামনে বুঝি আমার লজ্জা করে না? খালামণি এখন কি ভাববে? আরে আমার লজ্জাপতি সিনিয়র বউ, আম্মু কিছু ভাববে না। ছেলে তার ছেলের বউকে কোলে নিয়েছে, তাতে কি ভাবার আছে? একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। ও মা, আমি আবার কি করলাম? মাথা ফাটাবে কেন? সিনিয়র বউ বলিস কেন? হ্যাঁ, শুধু বউ বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, সিনিয়র বউ বলবো না, সিনিয়র শাকচুন্নি বলবো। কি বললি? না কিছু না। কিছু না মানে? তুই সিনিয়র শাকচুনি বললি কেন? সরি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। মুখ ফসকে বের হয়নি, তুই ইচ্ছাকৃতভাবে বলছিস। আজকে খাইছি তোরে আমি। আরে কি করছো, ছাড়ো আমাকে। তোমার না পায়ে ব্যথা? কিসের ব্যথা? ওমা, আম্মুকে না বললাম তোমার পায়ে ব্যথা? এখন আম্মু যদি এসে দেখে তুমি ব্যথা নিয়ে তার ছেলের গলা চেপে ধরে আছো, তাহলে আম্মু বুঝে ফেলবে যে তোমার পায়ে কোনো ব্যথা নেই। তোমাকে আমি এমনি এমনি কোলে নিয়েছিলাম। ও হ্যাঁ, তাই তো। এখন চুপচাপ সোফায় বসে পড়ো, আমি তোমার পায়ে মলম লাগিয়ে দেই।
মলম লাগাবি কেন? আমার পায়ে তো ব্যথা নাই। আরে, আম্মু না বললো তোমার পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে। আমি আমার সিনিয়র বউয়ের পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। এমন সময় আম্মু খাবার নিয়ে রুমে আসলো। দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলাম, কিন্তু আমার শাকচুনি নাকি খেতে পারবে না। আমি তো জানি শাকচুনি কি জন্য বললো খেতে পারবে না। আমি নিজের হাতে শাকচুনিকে খাইয়ে দিলাম। শাকচুনির ছোট বাচ্চার মতো ভাত চিবানো দেখলে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে ছাদে দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার যাওয়ার আর 2 দিন বাকি আছে, কিছু শপিং করতে হবে। তাই বিকেলে বাসা থেকে বের হলাম শপিং করার জন্য। কিন্তু শাকচুনি আমার সাথে শপিং এ যাবে না। শপিং করতে নাকি ওর ভালো লাগে না। শপিং করে রাতে বাড়ি ফিরলাম। রাতের খাবার খেয়ে খুব ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার শাকচুন্নি রুমে আসলো। এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, তাই জিজ্ঞাসা করলো, তোমার কি শরীর খারাপ? আমি মাথা ঝাঁকিয়ে দিয়ে না বললাম। আমার মাথা ঝাঁকিয়ে দেখে রেগে বলল, মুখে কি কোনো কিছু ঢুকেছে নাকি ইঁদুর বিড়াল মুখে? বলা যায় না। আমি তার কথা কোনো উত্তরই দিলাম না। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টিপতে লাগলাম। সে রাগ করে আমার পাশেই শুয়ে পড়ল। আমি মোবাইল টিপছি আর চোখে তার দিকে তাকাচ্ছি। সে এপাশ ওপাশ করছে, কি যেন বলবে মনে হয়, কিন্তু আমার এই অবস্থা দেখে রাগে কিছু বলতে পারছে না। আমি দিব্য মোবাইল টিপেই যাচ্ছি। সে অনেকক্ষণ নড়াচড়া করে আমার কাছে ঘেঁষতে লাগলো। তারপর আমিও এক নাগাড়ে মোবাইল টিপেই যাচ্ছি। সে এবার আর চুপ থাকতে পারেনি, বলতে শুরু করলো, কি আছে মোবাইলে? এভাবে মোবাইল টিপছো? ওখানে গিয়ে যদি এভাবে মোবাইল টিপো তাহলে লেখাপড়া তো কারে উঠবে। আমি তার কোনো কথার জবাব দিচ্ছি না। সে এবার আমার বুকে চলে আসলো এবং আমার হাত থেকে মোবাইলটা ছোঁ মেরে নিয়ে নিল। কি করছো? আমার উপরে আসলা কেন? দুপুরে আমি তোমাকে কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তুমি আমাকে কথা দিয়েছো টাচ করবা না, কিন্তু আমি তো কথা দিইনি। আমি আমার স্বামীর উপরে আসবো না তো কে আসবে? তাতে তোমার কি? হ্যাঁ, মানে তুমি আমার উপর আসবা আর আমার কিছু না? না তোমার কিছু না। দুপুরের জন্য এখনো তুমি আমার উপর রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, দুপুরের জন্য আমি সরি। আমি ইচ্ছে করে এমনটা করিনি, খুব লেগেছিল না। আমি কোনো কথা বললাম না। কি হলো, কথা বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি আদর করে দিচ্ছি। এ কথা বলে আমার কপালে কয়েকটা চুমু দিল। তারপর বলল, এখন ঠিক আছে তো? এখন তো রাগ কমেছে নিশ্চয়ই? না, এখনো রাগ কমেনি। কি বলো তুমি, এখনো রাগ কমেনি? তাহলে কি করলে রাগ কমবে তোমার? এক কাজ করো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে তোমার রাগ কমে যাবে। কি লজিক! শক্ত করে জড়িয়ে ধরলে রাগ কমে যাবে? কি হলো, ধরো না কেন? না, ধরবো না। না ধরলে দুপুরে যে জায়গায় ব্যথা পেয়েছো সে জায়গায় দিব একটা। কি দিবা? বাঁশ দিয়ে বাড়ি। কি? না কিছু না। কিছু না মানে? তুমি যে বললা বাঁশ দিয়ে বাড়ি দিবা। না বাবু, আমি বাঁশ দিয়া বাড়ির কথা বলি নাই, আমি চুমুর কথা বলছি। এই যে আর একটা চুমু দিচ্ছি, এবার তো জড়িয়ে ধরো প্লিজ। আমি কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। সে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে লক্ষ্য করলাম সে ঘুমাচ্ছে না, নাড়াচাড়া করছে আর বারবার আমার বুক থেকে মাথা তুলে আমাকে দেখছে। আগে তো এরকম করেনি। আমার বুকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আমাকে বলতে লাগলো, এই কি? এই কি? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না হ্যাঁ বলো। আমি না কি তুমি না? আমি না আরে কি আমি না আমি না শুরু করছো? আমি মুখে বলতে পারবো না, কানে কানে বলবো। আচ্ছা ঠিক আছে বলো। আমার সিনিয়র বউ কানে কানে যে কথা বলল তা শুনে আমার চোখ চড়ক গাছ হয়ে গিয়েছে। সে নাকি আমার আদর পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার স্পর্শ চায়।
কিন্তু মাগার বেবি টেবির প্ল্যান করা যাবে না। সমস্যা নাই, আমি তো এর সুযোগের অপেক্ষায় ছিলাম। সে আমার কানে কানে এই কথা বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি তার মাথাটা আমার বুক থেকে তুললাম, তারপর তার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে আছে, আর আমি এই সুযোগে আমার ঠোঁট তার ঠোঁটের কাছাকাছি নিতে লাগলাম। তার নিঃশ্বাস প্রশ্বাস আমার মুখের উপর পড়ছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। আমি বুঝতে পারছি এক সময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। সে নিজেকে সামলাতে পারছে না, আমার প্রতিটা ছোঁয়ায় সে কেঁপে উঠছে। এক সময় দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলাম। দুটো দিন খুব ভালোভাবে কেটেছে। এই দুইটা দিন হিসাব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে। আজকের বিকেল 5টা বাজে আমার ফ্লাইট। যথাসময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আমার খুব খারাপ লাগছে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি। ভাবতেই কেমন যেন একটা কষ্ট লাগছে। বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা দিলাম, হাসির রং তামাশায় খেলাধুলায় জীবনটাকে মাতিয়ে তুলেছিলাম। আর হয়তো সেই সোনালী দিনগুলো জীবনে ফিরে আসবে না। শত ইচ্ছে করলেও সব বন্ধু বান্ধব এক হয়ে আর আড্ডা দিতে পারবো না, কারণ ততদিনে হয়তো সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। গাড়িতে বসে আছি, গাড়ির ভিতরে কারো মুখের দিকে তাকাতে পারছি না। সবার মুখ কালো হয়ে আছে। হয়তো আপনজন দূরে চলে গেলে যে একটা কষ্ট বুকে জমা হয়, সে কষ্ট থেকে আপনা আপনি মুখ কালো হয়ে যায়। গাড়ি এয়ারপোর্টের দিকে পৌঁছালো। এখন সবার থেকে বিদায় নিয়ে ভিতরে ঢোকার পালা। মা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মা বাবাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। বিদায়টা এত কষ্টের হয় কেন? মা বাবার সামনে দাঁড়াতেই টপ টপ করে চোখ থেকে পানি পড়তে লাগলো। আমার মা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিল, সাথে বাবাও। আমিও তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ঈশিতার দিকে তাকিয়ে দেখি বারবার ওড়না দিয়ে মুখ মুছে, চোখ দুটো লাল হয়ে আছে। মামা এসে আব্বু আম্মুকে বলতে লাগলো, জড়িয়ে ধরে যদি এভাবে কান্না করতে থাকো তাহলে ও যাবে কিভাবে? ফ্লাইট মিস করবে তো। আব্বু আম্মু নিজেদেরকে সামলে নিল। তারপর আম্মু আমাকে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, বাবা সাবধানে থাকবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, বেশি রাত জাগবি না। তোর তো আবার রাত জাগার অভ্যাস আছে। ঠিকমতো পড়ালেখা করবি, কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না, খারাপ মানুষ থেকে দূরে থাকবি, খারাপ কোনো জিনিস খাবি না, সময় পেলেই আমাকে ফোন দিবি। ওই দেখ ঈশিতা মেয়েটা কিভাবে কান্না করছে, যা মেয়েটাকে কিছু বলে আয়। আমি আস্তে আস্তে আমার শাকচুন্নির কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে শাকচুন্নি আমাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, এভাবে কাঁদলে আমি যাব কিভাবে? আমার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে। যাবার সময় এভাবে কাঁদলে আমি যেতে পারবো না। কিন্তু আমার শাকচুন্নি আমার কোনো কথাই শুনছে না, কেঁদেই চলেছে। আমি আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তাকে কি বলে সান্ত্বনা দিব ভাষা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমি তার মাথাটা আমার বুক থেকে তুলে তার চোখের পানি মুছে দিয়ে বললাম, যে এইভাবে কান্না করছো, মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে আজ জীবনের জন্য চলে যাচ্ছি। এভাবে কান্না করলে আমি যেতে পারবো? আমি তোমাকে সেই মিষ্টি হাসি মাখা মুখটা দেখে যেতে চাই। কি দিবা না সেই হাসি মাখা মুখে বিদায়? আমার কথা শুনে মাথা ঝাঁকিয়ে দিয়ে বলল, হ্যাঁ দিব। তাহলে চোখের পানি মোছো আর তাকাও আমার দিকে। আমি তার কাঁধের ওপর 2 হাত দিয়ে বললাম, একদম টেনশন করবা না আমাকে নিয়ে। আমি তোমাকে প্রতি মিনিটে ফোন দিব। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর আব্বু আম্মুর খেয়াল রেখো। বাসা থেকে ভার্সিটি ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। এখন তুমি কোনো মেয়ে না, কারো স্ত্রী, কারো বাড়ির বউ। সাবধানে চলাফেরা করবা। যদি পারো যে বোরকাটা পরে আমার সাথে বাজারে গিয়েছিলাম, সেই বোরকাটা পরে বাইরে বের হবা। কেউ যেন আমার রেখে যাওয়া আমানতের দিকে নজর দিতে না পারে। কি হলো, কথা বলো না কেন?
তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। কেউ তোমার আমানতের দিকে নজর দিতে পারবে না। আমি আমার সিনিয়র বইয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, তাহলে এখন একটু হাসো। আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঈশিতা একটু মুচকি হাসি দিল। সেই হাসিতে কোনো প্রাণ নেই। আসলে প্রিয় এবং কাছের মানুষ যদি দূরে কোথাও চলে যায়, তার কাছে মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের মুহূর্ত শুধু তারাই অনুভব করতে পারবে, যারা কাছের এবং প্রিয় মানুষকে দূরে কোথাও যাওয়ার সময় বিদায় দিয়েছে। আমি বললাম, তাহলে আসি। এ কথা বলার সাথে সাথে ঈশিতা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলি মেয়ে, আমি তো আজীবনের জন্য চলে যাচ্ছি না, মাত্র তো কয়েকটা বছর, তারপর তো আবার তোমার কাছে ফিরে আসব। এভাবে কান্না করলে আমি তো যেতে পারবো না। প্রিয় মানুষগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। ঈশিতা একটু স্বাভাবিক হয়, নাক টানতে টানতে বলতে লাগলো, যেভাবে যাচ্ছ সেভাবে ফিরে আসবা। হ্যাঁ, আসবো। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, দেখতে সেম বান্দরের মতো। ওদের সুন্দরের লোভে পড়বা না। ওই লাল চামড়ার মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবা। কি হলো, আমি কি বলছি বুঝতে পারছো নি? হ্যাঁ, বুঝতে পারছি। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিবা। ওই জায়গায় একদম অগোছালো ছেলেদের মতো থাকবে না। বাহিরে ঘোরাঘুরির দরকার নেই। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর বাহিরে কোনো জায়গায় যাবা না। মন দিয়ে পড়বা। মোবাইলে খারাপ কোনো ভিডিও দেখতে পারবা না, বলে দিলাম। প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতে হবে, তা না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর ওই জায়গায় যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমাকে হারাবা। তোমাকে হারাবো মানে? আমি স্ট্রিট মারা। কথাটা শেষ করতে দেয় নাই, তার আগেই তার মুখে হাত দিয়ে চেপে ধরলাম। একদম কথা বলবে না। তুমি যেভাবে বলবা সেভাবেই ওই জায়গায় চলবো। তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবে না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। বুঝতে পেরেছ? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ। এখন তাহলে আমি যাই? আচ্ছা ঠিক আছে, যাই বলি না, বড় আসি। আচ্ছা, আসি তাহলে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের টার্মিনালের বাহিরে শেষ কদমটা রাখার আগে পেছনে একবার ঘুরে দাঁড়ালাম। দেখি আব্বু আম্মু নির্বাক হয়ে দাঁড়িয়ে। আম্মু চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কোনো বাবা মা প্রিয় সন্তানকে দূরে কোথাও পাঠানোর সময় স্বাভাবিক থাকতে পারে না। ঈশিতার দিকে একবার তাকালাম। চাতক পাখির নয়ন চোরার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। চোখের কোণে কয়েক ফোঁটা নোনা জল এসে জড়ো হয়েছে। আর পিছনে না তাকিয়ে সোজা ভিতরে চলে গেলাম। বিমান লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কিছু মুহূর্ত আগে বড় একটা নিঃশ্বাস নিয়ে আমার সোনার দেশের মাটির ঘ্রাণ নিলাম। আব্বু আম্মুর আর ঈশিতার বলা কথাগুলো মনের গোপন সিন্ধুকে কোঠায় জমা করে রাখলাম, যেন সেখান থেকে বের করে তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। চলে আসলাম সেই জীবন স্বপ্ন পূরণের ভার্সিটিতে। 2 দিন হোস্টেলে থাকলাম। 2 দিনে অনেক জায়গা ঘোরা হয়ে গিয়েছে। ঈশিতা ঠিকই বলেছে, এখানের মেয়েরা অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশের মেয়েদের চেহে না। এদের হাসি কেমন যেন, এদের চোখ নারিকেলের ভিতরের আবরণের মতো, আর নাকগুলো লম্বা, এমন যেন বিশ্রী বিশ্রী লাগে। শুধু চামড়ার সুন্দর হলে কি সুন্দরী হওয়া যায়? সুন্দরী হওয়া যায় না। কালো হোক আর ফর্সা হোক, তার হাসি সুন্দর থাকতে হবে, তার চোখে মায়া থাকতে হবে। যে চোখের দিকে তাকালে সেই চোখের অতল সাগরে যে কোনো ব্যক্তি সেকেন্ডের ভিতরে নিজেকে ভাসাতে পারবে। কণ্ঠস্বর খুব মিশ্রণ হতে হবে। এগুলো যার মধ্যে থাকবে, হোক সে কালো কুচকুচে, সে যে কোনো চামড়া সুন্দরীকে হার মানাবে। আর এগুলো শুধু বাঙালি নারীদের মধ্যেই আছে। তারপর থেকে নিয়মিত ক্লাস করতে শুরু করলাম। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন ভার্সিটি। কিছুদিনের ভিতরে বন্ধু বান্ধব হয়ে গিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচিত হয়ে গেছি। চলতে শুরু করলাম আমার স্বপ্ন পূরণ।
বাস্তবায়ন করার পথে। সময় পেলেই আব্বু আম্মু আর ঈশিতার সাথে কথা বলি। কথা বলার পর আর কোনো কিছুরই ভালো লাগে না। আব্বু আম্মু আর ঈশিতার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। খুব মিস করি বন্ধুদের আড্ডার মজা। জানি যতদিন থাকবো এই দূর দেশে, তো ততদিন থাকবো প্রিয় মানুষদের সাথে কাটানোর সময়গুলো আমার স্মৃতির প্রেমে। দিন চলতে লাগলো, এক এক করে 4টা বছর চলে গেল। বিবিএ ফাইনাল এক্সাম দিয়েছি। 15 দিন পরে রেজাল্ট জানাবে। উপস্থিত হলাম রেজাল্টের দিন ভার্সিটিতে। বছরের 10 জন সেরা ছাত্রের ভিতরে আমি 3য় নম্বর হয়েছি। বিদায় অনুষ্ঠানে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে বছরের সেরা ছাত্র পুরস্কার তুলে দিলেন এবং আমার হাতে সরকারি সিলমোহর দিয়ে বিবিএ ডিগ্রিধারী সার্টিফিকেট তুলে দিলেন। আজ আমি অনেক খুশি, আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে দেশে যেতে পারি, কিন্তু না, আরো কয়েকটা দিন সুন্দর এই শহর লন্ডনকে দেখব। একটা দিন ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখেছি, কিন্তু না, কিছুতেই ভালো লাগছে না। মনটা শুধু ছটফট করছে আব্বু আম্মু আর ঈশিতাকে দেখার জন্য। রাতে টিকিট কেটে আব্বু আম্মুকে ফোন দিয়ে বললাম 15 দিন পরে দেশে আসছি। এই কথা শুনে আব্বু আম্মু যে কতটা খুশি হয়েছে তা আমি মন দিয়ে অনুভব করতে পারছি। ঈশিতাকে ফোন দিয়ে জানালাম। ঈশিতা তো বিশ্বাসই করতে পারছে না আমি আগামীকালের জন্য টিকিট কেটেছি। কেউই জানে না, সবাইকে সারপ্রাইজ দেব। আর হ্যাঁ, এই 4 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঈশিতা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মামার অফিসে চাকরি করছে। আমি অনেকবার বলেছি চাকরি করার দরকার নাই, কিন্তু ঈশিতা বলে তাহলে লেখাপড়া করেছি কেন, তুমি আসলে চাকরি ছেড়ে দিব। বন্ধু বান্ধব অনেকে চাকরি করছে। এর পরের দিন ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির গেটের কাছে এসে দেখি ভর দুপুরবেলা দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাচাকে ডাক দিলাম। চাচা ঘুম থেকে উঠে বলল, কে তুমি? চাচা, আমাকে চিনতে পারছো না? আমি ফারাবি। তুমি ফারাবি? তুমি তো অনেক সুন্দর এবং স্মার্ট হয়ে গিয়েছো। আমি চাচার কথা শুনে হাসতে লাগলাম। গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। দেখি আম্মু মোটরের পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। পিছন থেকে মার চোখে হাত জোড়া রাখলাম। সাথে সাথে আম্মু তার হাত দিয়ে আমার হাত জোড়া চেপে ধরলো আর বলতে লাগলো, কে এভাবে আমার চোখ ধরেছে? আমার ফারাবি ছাড়া তো কেউ এভাবে চোখ ধরে না। কে তুমি? আমি মার চোখ জোড়া ছেড়ে মাকে কোলে তুলে নিলাম। আম্মুর সাথে সাথে ঘুরে আমাকে দেখে কান্না শুরু করে দিল। ফারাবি, তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি তোমার ফারাবি। সাথে সাথে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কেন যেন আমার মন বলছিল তুই আসবি। তুই না বলেছিলি আরো 15 দিন পরে আসবি? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। এখন এভাবে কান্না করো না। আমি তো আর তোমাদেরকে ছেড়ে কখনো যাব না। আব্বু কোথায়? তোর আব্বু অফিসে। তোর আব্বুকে এখনই ফোন দিয়ে জানাচ্ছি। চল বাসার ভিতরে চল। বাসার ভিতরে গেলাম। ব্যাগ ট্যাগ রেখে সোফায় বসলাম। আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। আম্মু তাড়াতাড়ি শরবত এনে দিল। 4 বছর পর মায়ের হাতে কোনো খাবার খাচ্ছি। শরবতটা শেষ করে এদিক ওদিক তাকিয়ে এক জোড়া চোখকে খুঁজছি। ঈশিতাকে খুঁজছিস? ঈশিতা সকালে ওদের বাড়িতে গিয়েছে। বলল আজকে অফিস নেই, বিকালে চলে আসবে। তুই যে তোর রুমে রেস্ট কর, আমি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। না আম্মু, আমি আগে ফোন দিব না। আমি ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে একটু রেস্ট কর, তারপরে ওদের বাড়িতে যাবি। আমি আমার রুমে এসে দেখি রুম খুবই পরিপাটি এবং খুব সুন্দর করে গোছানো। আমার বইপত্র কাপড় চোপড় খুব যত্ন করে রাখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই 2 চোখে ক্লান্তির ঘুম এসে জড়ো হয়েছে। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে সালাম করলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরলো। ঈশিতাটা কে এখন অবধি দেখি নাই।
দুপুরে মায়ের হাতে রান্না করা খাবার খুব তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। দুপুর গড়িয়ে বিকেলের মধুর লগ্ন সময়ে আমি ঈশিতাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলাম আর যন্ত্রণাদায়ক অপেক্ষা করতে লাগলাম কখন দরজা খুলবে আর আমার সিনিয়র শাকচুন্নিকে দেখব। 1 মিনিট পরে খালামণি এসে দরজা খুলে দিল। হঠাৎ করে আমাকে দেখে খালামণি চমকে উঠল, যেন বিদ্যুতের শক খেয়েছে। ফারাবি, তুই? আমি খালামণিকে সালাম করলাম। তুই না বললি 15 দিন পর আসবি? বলছিলাম, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে আসছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি ড্রয়িং রুমের এক সাইডে কয়েক জোড়া ছেলেদের জুতা রাখা। আমি খালামণিকে জিজ্ঞাসা করলাম, বাসার ভিতরে ছেলেদের জুতো কেন? খালামণি বলল, এগুলো সাকিবের জুতা। সাকিব? কোন সাকিব? সাকিবের জুতা এখানে কেন? আরে তোর মামাতো ভাই সাকিবের জুতা। সাকিব এখানেই থাকে, ওদের অফিস এখান থেকে কাছে, যাতায়াতের সুবিধার জন্য এখানেই থাকে। গত 2 মাস ধরে। আর ঈশিতা তো সাকিবের অফিসেই চাকরি করে। কয়, ঈশিতা তো আমাকে একথা বলে নাই যে সাকিব ভাইয়ের অফিসে চাকরি করে। হয়তো তোকে বলতে মনে নাই। এখন আপনাদেরকে সাকিবের কথা একটু বলি। সাকিব আমার বড় মামার ছেলে, আমার চেয়ে 1.5 বছরের বড়। মাস্টার্স কমপ্লিট করে তাদের অফিস দেখাশোনা করছে। আচ্ছা বাদ দে, তুই তো ঈশিতাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলি। আমি তো বিশ্বাস করতে পারছি না। ঈশিতা জানলে কতটা খুশি হবে তুই জানিস? তোর আসার 15 দিন বাকি আছে, সেই কথা শুনে মেয়েটা যে কত খুশি হয়েছিল। আমার কান তো একেবারে জ্বালাপাড়া করে ফেলেছে। সারাক্ষণ খালি আমাকে বলে, আম্মু ফারাবি আসার আর 15 দিন বাকি আছে। ফারাবি আগে ফারাবি থাকবে তো নাকি পরিবর্তন হয়ে যাবে? ও মনে হয় বিদেশ থেকে অনেক সুন্দর হয়ে আসবে। আমি ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবো। আরও নানান কথা। তুই দাঁড়া, আমি এখনই ঈশিতাকে ফোন দিয়ে বলছি। ঈশিতা কোথায় গিয়েছে? ঈশিতা সাকিবের সাথে একটু মার্কেটে গিয়েছে, এখনই চলে আসবে। না, তোমার ফোন দেওয়ার দরকার নাই, তাহলে সারপ্রাইজ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফোন দেব না। তুই ঈশিতার রুমে গিয়ে বস। ঈশিতা আসলে এমনভাবে বলবো ও চমকিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশিতা আসলে বলবা যে একটা নীল শাড়ি পরে ওর রুমে আসতে। আচ্ছা আচ্ছা বলবো, এমনভাবে বলবো ও না চমকিয়ে পারবে না। আমি ঈশিতার রুমে চলে গেলাম। ওর রুমটা খুব গোছানো। ওর টেবিলের উপর 2টো ছবি রাখা, দুটোটাই ছবি আমার। দেওয়ালে আমার আর ঈশিতার একটা বড় ফ্রেমের ছবি লাগানো। ঈশিতাকে ছবিটার মধ্যে খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ হয়ে গেল ঈশিতার আসার কোনো খবর নাই। আমি যেন আর ধৈর্য ধরতে পারছি না, কখন দেখা হবে আমার ঈশিতার সাথে। ঘড়ির কাঁটা যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে, সময় যেন চলতেই চাচ্ছে না। এই অপেক্ষাটা যেন একটা ছটফট অনুভূতির অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পরে খালামণি 1 কাপ আমার পছন্দের জেলমিক কফি এনে দিল। কফির মগটা হাতে দিয়ে দোতলা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। শেষ বিকালে লাল রক্তিম সূর্য অস্ত যায় যায় অবস্থা। হালকা চোচো শব্দ করা প্রবলা বাতাস, সীমাহীন নীল আকাশ, দল বেঁধে শূন্য আকাশে ভেসে বেড়ানো পাখির কিচিরমিচির ব্যস্ত শহরের কোলাহল, মানুষগুলো যার যার নিরে ফিরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আর আমি উদাসীন হয়ে বহমান অপেক্ষায় দাঁড়িয়ে আছি। 4 বছর 9 দিন 11 ঘন্টা পর যখন তার সাথে দেখা হবে, তখন এর সিচুয়েশন কেমন হবে, কতটুকু আবেগ এসে জমা হবে, সে কথা ভাবতেই মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। হঠাৎ করে নিচে খেয়াল করে দেখি সাকিব মোটরসাইকেলে খুব স্পিডে নিয়ে গেটের সামনে থামলো, আর তার পিছনে একটি মেয়ে বসা ছিল। মেয়েটা তাল সামলাতে না পেরে সাকিবের সাথে লেপ্টে গেল। হাসতে হাসতে মেয়েটি গাড়ি থেকে নামলো। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। হঠাৎ করে মেয়েটার দিকে খেয়াল করে দেখি এই তো আমার ঈশিতা। আমার বুক ঢুক ঢুক করতে শুরু করলো। বুকের কোনো এক গোপন জায়গায় চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। সারপ্রাইজ দিতে এসে
আবার আমি সারপ্রাইজ হয়ে যাই, নাকি কে জানে, হতেও পারে। ঈশিতা আর সাকিব হেসে হেসে বাসার ভিতর ঢুকছে, আর সে হাসি যেন আমার বুকে ধারালো ছুরির মতো বিচ্ছে। এই আমি কি দেখছি? ঈশিতা এরকম টাইট ফিটিং বোরকা পরে সাকিবের সাথে মার্কেটে গিয়েছিল? আমি ভাবতেও পারছি না। 4 বছর পরে এসে আমার ঈশিতাকে এই রূপে দেখব, আমার ঘৃণা হচ্ছে। তার মানে ঈশিতা আমার দৌড়ে থাকার সুবাদে অফিসের নাম করে এরকম অশ্লীল কাপড় পরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আরেকজনকে নিয়ে আমার অগোচরে। আর আমাকে ভুলভাল বুঝিয়েছে সে। সব সময় পর্দা করে চলে। আমি দোতলা বারান্দা থেকে ঈশিতার রুমে চলে আসলাম। তারপর ঈশিতার রুমের জানালার গ্লাস দিয়ে তাকিয়ে আছি ড্রয়িং রুমে। ঈশিতা আর সাকিব কি করে? এরা দুজন বাসার ভিতরে ঢোকার সাথে সাথে খালামণি বলতে শুরু করলো, এতক্ষণে আসলে? আমি কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ঈশিতা বলতে লাগলো, আর বলো না আম্মু, আমাকে সারাটা রাস্তা জ্বালিয়ে মেরেছে। আর দেখো আমাকে কি কাপড় পছন্দ করে দিয়েছে। এরকম কাপড় কেউ পরে? সাকিব বলতে লাগলো, দেখো পুপি, ওর কাপড়গুলো খুব সুন্দর না? ওকে কিন্তু খুব মানাবে। ও সারা রাস্তা উল্টো আমাকে জ্বালিয়ে মেরেছে, ওর কাপড়গুলো নাকি সুন্দর না। কত সুন্দর। আর তুই যে শার্ট প্যান্টগুলি আমাকে পছন্দ করে দিচ্ছিস, সেগুলো তো একেবারে ডাস্টবিন। মোটেও না, আমি যেগুলা তোকে পছন্দ করে দিয়েছি সেগুলো তুই পরলে তোকে অনেক সুন্দর লাগবে। শার্ট প্যান্ট আর টাই কোট পরলে আমাকে এমনি হ্যান্ডসাম লাগে, তোর ওই শার্ট প্যান্ট পরলে আমাকে ফকিরের মতো লাগবে। ওদের দুজনের কথা শুনে মনে হচ্ছে ওরা প্রকৃতপক্ষের স্বামী স্ত্রী, আর আমি তৃতীয় পক্ষ। বিলিয়ান হয়ে তাদের মধ্যে এসে পড়েছি। এই তোরা থাম। ঈশিতা, ফারাবি কোন শাড়ি পছন্দ রে? কেন? না এমনি। নীল আর আকাশী। কেন বলতো? না এমনি, তুই কাজ কর, ওর একটা নীল বা আকাশি শাড়ি পরে তো রুমে যা। আমার রুমে ফারাবির পছন্দ নীল আর আকাশী শাড়ি পরে যেতে হবে কেন? তুই তো রুমে গেলেই দেখতে পারবি। আরে আজিব তো, আমার রুমে গেলে কি দেখতে পাবো? এত কথা বলিস কেন? তুই একটা শাড়ি পরে রুমে গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশিতার রুমে গিয়ে একটা আকাশি কালারের শাড়ি পরতে লাগলো, আর দুনিয়ার কৌতূহলে সে ওর মাথায় জমা হতে লাগলো। কে আছে আমার রুমে, যে কারণে আম্মু বলল ফারাবির পছন্দের শাড়ি পরতে? আর আমিও বা কেন ফারাবির পছন্দের শাড়ি পরছি কিছুই বুঝতে পারছি না। ঈশিতার শাড়ি পরা শেষ হলে সাকিব গিয়ে ঈশিতার রুমে ঢোকে। তুই এখানে আসলি কেন? এমনি দেখতে আসলাম শাড়ি পরে তোকে কেমন লাগে। তোর দেখতে হবে না, তুই যা এখান থেকে। বাহ, তোকে তো আকাশি কালারের শাড়িতে খুব সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দের? এই শাড়িটা ফারাবির পছন্দের। ও নিজে আমাকে কিনে দিয়েছিল আর বলেছিল এই শাড়িতে নাকি আমাকে খুব মানাবে আর অনেক সুন্দর লাগবে, তাই শাড়িটা তুলে রেখেছিলাম। ফারাবি যেদিন আসবে ওই দিন ওর সামনে এই শাড়িটা পরে দাঁড়াবো, ওকে চমকিয়ে দিব আর বলবো, দেখো তোমার দেওয়ার শাড়িটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি তোমার সামনে পরবো বলে, তোমার মুখ থেকে একবার আমার প্রশংসা শুনবো বলে। বাহ বাহ, দারুণ তো। আমার দেওয়া শাড়ি পরলে বুঝি তোকে সুন্দর লাগবে না? তোর আবার পছন্দ। এভাবে হাসছিস কেন? আমার দেওয়া শাড়ি পরে তোকে আরো সুন্দর লাগবে। তোর দেওয়া শাড়ি আমার পরারও দরকার নাই আর সুন্দরও লাগার দরকার নাই। তোর বউকে তোর পছন্দের শাড়ি দিস, সর সামনে থেকে। আরে কোথায় যাচ্ছিস, দাঁড়া না। এই কথা বলে সাকিব ঈশিতার হাত ধরে ফেলল। তুই আমার হাত ছাড়। ধরেছিস কেন? আমার হাত ছাড়। আচ্ছা ছাড়বো, আগে তোর সাথে কয়েকটা ছবি তুলি। তোকে শাড়িতে যে সুন্দর লাগছে না, আমি তো চোখ সরাতে পারছি না। চোখ নামিয়ে রাখ, আমার দিকে ভুলেও তাকাবি না। আমি আরেকজনের রেখে যাওয়া সম্পদ, সেই সম্পদের দিকে কেউ কুনজরে তাকাবে তা আমি হতে দিব না। আর আমি তো তোর দিকে কোন নজরে তাকাই না, ভালোবাসার নজরে তাকাই। ভালোবাসার নজরে তাকাস মানে ভুলেও একথা মুখে আনবি না। কোনো নজরেই আমার দিকে তাকাতে পারবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। এখন চল একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, তুল। সাকিব ঈশিতার গার সাথ গা ঘেঁষে ছবি তুলতে লাগলো। এমন সময় ওরা কি করে দেখার জন্য একটু সামনে গেলাম। যখন আমি দেখলাম ঈশিতার গার সাথে গা ঘেঁষে সাকিব ছবি তুলছে,
তখন আমার বুঝতে বাকি রইল না ঈশিতার সাথে সাকিবের কিছু চলছে। বুকের ভিতরে জমে থাকা 4 বছরের ভালোবাসাটা যেন সেকেন্ডের ভিতরে ঘৃণায় পরিণত হলো। রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে এখন কি ঈশিতার গালে কয়েকটা থাপ্পড় দেই। স্বামী দূরে রেখে আরেকজনের সাথে গা ঘেঁষে ছবি তুলে, কিন্তু ওকে আমি ভালোবাসি। ভালোবাসার মানুষের উপরে হাত তোলা যায় না, তাকে ভালোবাসার মাধ্যমেই বোঝাতে হয়, আর তা না হলে হিতে বিপরীত হয়ে যায়। আমি রাগে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। খালামণির বলতে লাগলো, কোথায় যাচ্ছিস ফারাবি? ঈশিতা শাড়ি পরতে গিয়েছে, এখনই চলে আসবে। কি শাড়ি যে পড়েছে তা আমি দেখেছি। আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। কি এমন জরুরি কাজ যে এতদিন পরে এসে ঈশিতার সাথে দেখা না করে চলে যাচ্ছিস? ঈশিতা জানতে পারলে কি হবে তা তো তুই জানিস। কিছু হবে না, আমার কাজ আছে, আমি যাচ্ছি। চলে আসলাম বাসায়। খালামণি পেছন থেকে ডাকলো। রাগে এতটাই বিভোর ছিলাম যে কিছুই শুনিনি। বাসায় এসে সোফায় বসে আছি। আম্মু বলতে লাগলো, কিরে তুই আসলে ঈশিতাকে আনলে না যে? ঈশিতাকে আমি আনবো কেন? ঈশিতার কি পা নেই? কি বলছিস? তুই না গিয়েছিলিস ঈশিতাকে আনার জন্য? না, আমি যাইনি। আচ্ছা, ঈশিতা কি তোমার কাছে বলে ওদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ, কেন? তুমি কি ওকে হুকুম দিয়েছো যাওয়ার জন্য, নাকি ওর না বলে চলে গিয়েছিল? ও বলল, খালামণি আমি একটু বাড়িতে যাচ্ছি, বিকালে চলে আসবো। হঠাৎ এ কথা কি জন্য জিজ্ঞাসা করছিস বলতো? ওর বাড়িতে যাবে, এটা কি বলে যেতে হবে নাকি? অবশ্যই বলে যেতে হবে। তুমি জানো না, নিজের আপন বাবা মাও যদি মারা যায়, স্ত্রী স্বামীর হুকুম ছাড়া বাবাকে দেখতেও যেতে পারবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। তুই তো ওই সময় ছিলি না। ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমার কাছে থেকে তো হুকুম নেওয়ার দরকার ছিল। আমার কাছে বলে গিয়েছে তো। কি এমন হয়েছে যে তুই এইভাবে বলছিস? না, কিচ্ছু হয়নি, এমনি। ওইদিকে ঈশিতা শাড়ি পরে ওর রুমে গিয়ে দেখে কেউই নাই। ওর আম্মুকে জিজ্ঞাসা করলে ওর আম্মু আমার কথা সব খুলে বলে। ঈশিতা তা শুনে বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি। নিশ্চিত হওয়ার জন্য আম্মুকে ফোন দিল। আমি সোফায় বসে বারবিকিউ, চানাচুর আর অমৃত মটর ভাজা খাচ্ছি। এমন সময় দরজায় কলিং বেলটা বাজতে লাগলো। আমি সোফা থেকে উঠে দরজাটা খুললাম। একজন বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা স্কুটি রাখা। আমি মহিলাটিকে লক্ষ্য করে বললাম, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি হতভম্ব খেয়ে বলতে লাগলাম, আরে আন্টি, কি করছেন? ছাড়েন আমাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। কি শুরু করে দিয়েছেন? ছাড়ুন বলছি। কিন্তু আন্টি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। না, আর পারছি না, এবার বুঝি দমটা আটকে যাবে। অনেক কষ্ট করে বললাম, আরে আন্টি, আমার দম আটকে যাচ্ছে, ছাড়ুন আমাকে। সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে মুখের পর্দাটা তুললো আর বলতে লাগলো, শয়তান, আমি আন্টি না, আমি তোমার ঈশিতা। ওই কথা বলে আবারও জড়িয়ে ধরলো। এবার কিছু একটা স্বস্তিত্ব পাচ্ছি। 4 বছরের জমিয়ে রাখা ভালোবাসা অনুভূতিটা আবেগ হয়ে একসাথে বেরিয়ে আসতে চাচ্ছে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে বলতে লাগলো, দেখি তোমাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যা ভেবেছি তাই, তুমি আগের চেয়ে খুব সুন্দর হয়ে গেছো, কিন্তু চেহারাটা সেই পিচ্চি পিচ্চি রয়ে গেছে। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। কি বলবো? কি বলবো মানে? তুমি বলেছিলে 15 দিন পরে আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসছো, তাহলে আমাকে মিথ্যা বলেছিলে কেন? হ্যাঁ, আর তুমি এসে আমাদের বাসায় গিয়ে আমাকে না দেখে চলে আসলে। আমি কি কষ্ট করে শাড়িটা পরেছিলাম? আমি কি আর জানতাম তুমি আসছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। নাকি চেহারার সাথে মন দিল সব পাল্টে ফেলেছ? আমি ঠিক ঠায় দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলছি না। আসলে 4 বছরের ভালোবাসার জন্য ব্যাকুল হওয়া মনটা কিছু মুহূর্ত আগে ঈশিতার কাজকর্মের দৃশ্যগুলো দেখে, ভালোবাসার জন্য ব্যাকুল হওয়া মনটা হঠাৎ করে কালো ছোট্ট একটা দুঃখ এসে ভিড় করেছে। আম্মু হঠাৎ করে ঈশিতার কণ্ঠ শুনে বলতে লাগলো, ঈশিতা তুই কখন আসলি? ঈশিতা আম্মুর কথা জবাব দিচ্ছিল।
তাদের মাঝখানে আমি আম্মুকে লক্ষ্য করে বললাম, আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। আমি আমার রুমে সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। ঈশিতা আম্মুর হাত থেকে কফির কাপটা নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার হাতে কাপটা দিয়ে আমার গা ঘেঁষে বসলো। আমি মোবাইলটা পকেটে রেখে কফির মগে চুমুক দিচ্ছি। ঈশিতা 4 বছর পর আমার এত কাছে আসার পরেও আমার মন ভর্তি অনুভূতির ফিলিংস না পেয়ে বলতে লাগলো, কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কোনো কিছুর জন্য আমার প্রতি অসন্তুষ্ট? আমি ঈশিতার কথা শুনে একবার ঈশিতার দিকে ঘুরে তাকালাম। কি হলো, এভাবে তাকালে কেন? কথা বলো। তুমি কি বোবা হয়ে গিয়েছো? তুমি আমার সাথে কথা বলছো না, মনে হচ্ছে আমার গলায় বিশাল বড় একটা কাঁটা আটকে আছে। আমার ভালো লাগছে না, কথা বলো না, চুপ করে থাকো। মাথা কি বেশি ব্যথা করছে? তাহলে কফি খাওয়ার দরকার নেই, আমি কমপ্লেন নিয়ে আসছি। কমপ্লেক্স খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো, দেখবি মাথা ব্যথা চলে যাবে।